ওয়েলকাম এভরিবডি। আজকে আমরা প্রিপোজিশনের লেকচার 2টি করব। লেকচার 1টি আমরা অনেকদিন আগেই করেছিলাম, আজকে তার পার্ট 2। আজকের লেকচারে আমরা ডাউন, বিলো, আন্ডার, বিনিথ, অ্যাট, ফ্রম, ফর, সিন্স, বিটুইন আর অ্যামং এই 10টা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। সবার আগে দেখে নেব ডাউন এবং বিলো। ডাউন এবং বিলোর বেসিক মানেটা কিন্তু নিচে বোঝায়, আর ডাউনের ক্ষেত্রে স্পেসিফিক যে মানেটা বোঝায় সেটা হলো নিচের দিকে কোনো মুভমেন্ট বোঝায়, যে তুমি কোনো একটা জায়গা থেকে নিচের দিকে যাচ্ছ। এই মুভমেন্টটা কিন্তু ডাউনের মাধ্যমে বোঝানো হয়। এক্সাম্পলস দেখা যাক, যেমন ধরো হি ওয়াকড ডাউন দ্য স্টেয়ার্স। এখানে ডাউনটা যে স্টেয়ার ধরে, স্টেয়ার মানে কিন্তু সিঁড়ি, সিঁড়ি বেয়ে যে নিচে নামছে সেটা কিন্তু বোঝাচ্ছে। কিংবা ধরো সি ক্লাইম্বড ডাউন দ্য হিল। তাহলে হিল মানে পর্বত, পর্বত থেকে যে নিচের দিকে নামছে সেই মুভমেন্টটা কিন্তু এই ডাউন ওয়ার্ডটার মাধ্যমে বোঝানো হচ্ছে। বিলো মানেও কিন্তু নিচে, কিন্তু নিচের মধ্যে কি স্পেসিফিক জিনিসটা কি, যে সেটা হচ্ছে গিয়ে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট থাকবে, কোনো একটা স্তর থাকবে, সেই স্তরের নিচে বা সেই পয়েন্টটার থেকে নিচে একটা পার্টিকুলার কিছু একটা বোঝানো থাকবে, তার নিচে, এটা হচ্ছে বিলো, বিলো দিয়ে বোঝানো হয়। এক্সাম্পলস দেখা যাক, ধরো বলা হলো দ্য টেম্পারেচার ইজ বিলো 0 ডিগ্রি। এই বিলো ওয়ার্ডটা কিন্তু এখানে টেম্পারেচারটা যে 0 ডিগ্রিরও নিচে নেমে গেছে সেটা বোঝাচ্ছে। আরেকটা এক্সাম্পল দেখা যাক, হিজ নেম ইজ বিলো মাইন ইন দ্য লিস্ট। যে পার্টিকুলার একটা লিস্ট আছে, সেই লিস্টে তার নামটা আমার যে নাম আছে তার নিচে। তাহলে আমার নামটা একটা স্তর তৈরি করছে বা একটা পয়েন্ট তৈরি করছে, তার নিচে আছে তার নামটা, এটা হচ্ছে বিলো দিয়ে বোঝানো হয়। এবার দেখে নেবো আন্ডার এবং বিনিথ। আন্ডার এবং বিনিথ দুটোর মানেই নিচে বোঝায়, কোনো জিনিসের নিচে। ইংলিশ গ্রামারে এরকম দেখা যায় যে কোনো একটা পার্টিকুলার সেন্টেন্সে আন্ডারের জায়গায় আমি বিনিথ লিখতে পারি, আবার বিনিথের জায়গায় আন্ডার লিখতে পারি। গ্রামাটিক্যালি বোথ আর কারেক্ট। অবভিয়াসলি সব সেন্টেন্সে এটা অ্যাপ্লাই হয় না, এরকম অনেক সেন্টেন্স কিন্তু পাওয়া যায় যেখানে আন্ডার কিন্তু বিনিথকে রিপ্লেস করে, আবার বিনিথ আন্ডারকে রিপ্লেস করে। এইভাবে কিন্তু সেন্টেন্স লেখা যায়। গ্রামাটিক্যালি বোথ আর কারেক্ট। আন্ডারের, তবে আন্ডার আর বিনিথের মধ্যে একটা স্লাইট পার্থক্য থাকে, সেটাকে ধরে আমরা এগোতে পারি। যেমন আন্ডার এবং বিনিথ কি বোঝায়, দুটোতেই কোনো জিনিসের নিচে বোঝায়। আন্ডার হচ্ছে যে নিচে বোঝাবে, কোনো জিনিসের নিচে, সেখানে কিন্তু মাঝে কন্ট্যাক্ট থাকবে না, একটা গ্যাপ থাকবে। যেমন ধরো গাছের তলায়, নিশ্চয়ই গাছের একদম, মানুষটা যে গাছের তলায় দাঁড়িয়ে রয়েছে একদম গাছের সাথে ঠেকে দাঁড়িয়ে থাকবে না, একটা গ্যাপ থাকবে। আর বিনিথ ধরো একটা কার্পেটের নিচে, বিনিথে হচ্ছে গ্যাপটা থাকবে না। একটা ধরো কার্পেট আছে, কার্পেটটার নিচে কিছু একটা জিনিস আছে, এখানে কিন্তু কার্পেটটার সাথে জিনিসটা ঠেকে থাকবে, এটা কিন্তু বিনিথ দিয়ে বোঝানো হয়। যেমন এক্সাম্পলস দেখা যাক, ধরো বলা হলো হি ইজ স্ট্যান্ডিং আন্ডার দ্য ট্রি। সে গাছটার নিচে দাঁড়িয়ে রয়েছে, আন্ডারের মাধ্যমে বোঝানো হচ্ছে। বিনিথের একটা এক্সাম্পল দেখা যাক, ধরো বলা হলো দ্য কিজ আর বিনিথ দ্য কার্পেট। বিনিথটা কি বোঝাচ্ছে, যে কার্পেটটার তলায় কিসগুলো আছে। অবভিয়াসলি এখানে একটা কন্ট্যাক্ট থাকবে, ঠেকে থাকবে কার্পেটটার তলায়। এইটা কিন্তু বিনিথের মাধ্যমে বোঝানো হয়। এখানে কিন্তু এরম নয় যে, এটা কিন্তু খুব হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয় যে আমি হি ইজ স্ট্যান্ডিং আন্ডার দ্য ট্রি, এখানে আমি বলতে পারবো না হি ইজ স্ট্যান্ডিং বিনিথ দ্য ট্রি। এটাও কিন্তু ইউজ করা হয়। আবার এখানে দ্য কি ইজ বিনিথ দ্য কার্পেটের জায়গায় আমি কিন্তু বলতেই পারি দ্য কিজ আর আন্ডার দ্য কার্পেট। গ্রামাটিক্যালি কিন্তু দুটোই অ্যাকসেপ্টেবল। আন্ডারের একটা খুব স্পেসিফিক ইউজ আছে যেখানে শুধুমাত্র আন্ডারকে ইউজ করা হয়। সেটা হলো ধরো এখানে বেসিক্যালি কোনো জিনিসের অধীনে থাকা বোঝাবে। ধরো কোনো জিনিসের অধীনে থাকা বোঝায়।
যেমন এক্সাম্পলস দেখা যাক, হি ওয়ার্কস আন্ডার হিজ ম্যানেজার। সে তার ম্যানেজারের অধীনে কাজ করে, মানে ম্যানেজারের আন্ডারে, নিশ্চয়ই তার এখানে কিন্তু পোস্টগত দিক থেকে যে সে যে পোস্টে কাজ করে, যে যে ডেজিগনেশনে কাজ করে, সেই ডেজিগনেশনটা এই যে ম্যানেজার যে ডেজিগনেশনটা আছে বা পোস্টটা আছে তার নিচে, সেটা কিন্তু আন্ডারের মাধ্যমে বোঝানো হবে। এছাড়া ধরো বলা হলো দ্য কান্ট্রি ইজ আন্ডার থ্রেট। তাহলে কান্ট্রিটা, এই দেশটা থ্রেটের অধীনে আছে বা থ্রেটের আন্ডারে আছে, এটা কিন্তু আন্ডার দিয়ে প্রকাশ করা হয়। খেয়াল রাখবে এই যে নর্মাল ইউজটা প্রথমে বলা হলো, এই ইউজটা আর এখানে যে এই ইউজটা করা হলো, মানে দ্য হি ইজ স্ট্যান্ডিং আন্ডার দ্য ট্রি আর দ্য কিজ আর বিনিথ দ্য কার্পেট, এর দুটো কিন্তু ফিজিক্যাল সেন্সে, মানে তুমি কিন্তু ফিজিক্যালি দেখতে পারবে। আর এই যে ইউজটা করা হলো এটা কিন্তু ফিজিক্যাল সেন্সে নয়, সে তার মালিকের অধীনে কাজ করে বা ম্যানেজারের অধীনে কাজ করে, এখানে কিন্তু ফিজিক্যাল সেন্সে নয়, তার ম্যানেজারের যে পোস্টটা সেই পোস্টটার আন্ডারে সে কাজ করে। আর দ্য কান্ট্রি ইজ আন্ডার থ্রেট, এটাও কিন্তু এগেন ফিজিক্যাল সেন্সে নয়, দেশটা বিপদে আছে, এটা কিন্তু তোমাকে নন ফিজিক্যাল সেন্সটা এখানে থাকছে, এটা খেয়াল রাখতে হবে। এবার দেখব অ্যাট এবং ফ্রম। অ্যাটের মানে হচ্ছে গিয়ে কোনো নির্দিষ্ট জায়গা কিংবা সময়কে বোঝায়, মানে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইম বা প্লেস, সেটাকে নির্দিষ্ট হতে হবে, কিন্তু নির্দিষ্ট জিনিসটাকে কিন্তু অ্যাট দিয়ে বোঝানো হয়। যেমন হি কেম অ্যাট 3 PM। তারপর ধরো বলা হলো সি ইজ ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ। নির্দিষ্ট জায়গা, সে বাস স্টপে দাঁড়িয়ে রয়েছে, অ্যাট হলো। টাইমটা নির্দিষ্ট, অ্যাট হলো। মানে কোনো নির্দিষ্ট জায়গা বা কোনো নির্দিষ্ট সময়কে অ্যাট দ্বারা প্রকাশ করা হয়, সেটা যেন স্পেসিফিক হয়, নির্দিষ্ট হয়, তবেই কিন্তু অ্যাট ইউজে আসবে। আচ্ছা, ফ্রমের ইউজ হয় যখন কোনো একটা জায়গা কিংবা সময় কিংবা কোনো অবস্থা থেকে বোঝায়। ফ্রম বেসিক্যালি থেকে বোঝায়, কোনো জায়গা থেকে, কোনো নির্দিষ্ট সময় থেকে, কোনো অবস্থা থেকে, এই জিনিসটা কিন্তু ফ্রমের দ্বারা প্রকাশ করা হয়। যেমন ধরো বলা হলো হি কেম ফ্রম কলকাতা, সে কলকাতা থেকে আসলো, ফ্রম বোঝাচ্ছে। তারপর ধরো বলা হলো দ্য শপ ইজ ওপেন ফ্রম 6 PM টু 10 PM। এখানে তাদের ফ্রম মানে 6টা থেকে 10টা পর্যন্ত, এই 6টা থেকেটা ফ্রমের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। এবার দেখব ফরের ইউজগুলো। ফরের খুব বেসিক মানে বোঝায় জন্য। ফরের বেশ কয়েকটা ইউজেস আছে, মানে ডিফারেন্ট কেসেসে ফরকে ইউজ করা হয়। ফার্স্ট কেসটা দেখে নিই, কোনো কারণ বা উদ্দেশ্য বোঝাতে। যেমন এক্সাম্পল দেখা যাক, দ্য গিফট ইজ ফর ইউ। তাহলে এই গিফটটা কার জন্য? তোমার জন্য। ফর বোঝাচ্ছে মানে তোমার উদ্দেশ্যে বা তোমার কারণে আমি কিনেছি, সেই জন্য এখানে ফর ইউজ করা হচ্ছে। কেস নাম্বার 2, কোনো সময় বোঝাতে কিন্তু আমরা ফরকে ইউজ করি। যেমন দে আর লিভিং হেয়ার ফর 10 ইয়ার্স। তারা এখানে 10 বছর ধরে থাকছে, এই ফরটা ওই 10 বছর ধরে যে ডিউরেশনটাকে বোঝাচ্ছে, সেটা কিন্তু আমরা এই ফরের মাধ্যমে প্রকাশ করতে পারছি। থার্ড কেসটা আছে, এটা হচ্ছে গিয়ে কারুর
হয়ে যখন কোনো কিছু করা হয়, কারুর হয়ে, বা যেটাকে আমরা ইংলিশে বলি অন বিহাফ অফ, সেই কেসে কিন্তু আমরা ফরকে ইউজ করি। যেমন যেমন হি স্পোক ফর দ্য হোল ক্লাস, তাহলে সে পুরো ক্লাসের হয়ে কথা বলেছে, ফর মানে ক্লাসের অন বিহাফ অফ দ্য ক্লাস সে কথা বলেছে, এটা কিন্তু ফর দিয়ে প্রকাশ করা হচ্ছে। এই তিনটে কেসে আমরা মেজরলি কিন্তু ফর ইউজ করি। সিন্সও বেসিক্যালি সময়ের সাথে রিলেটেড, কিন্তু এখানে নির্দিষ্ট একটা সময় থেকে বোঝায়, নির্দিষ্ট সময় হতে হবে, নির্দিষ্ট সময় থেকে বোঝায়, মানে কোনো একটা অরিজিন অফ টাইম, টাইমের একটা অরিজিন কিন্তু উল্লেখ থাকবে, অরিজিন অফ টাইমটা কিন্তু থাকবে, যে ওই সময় থেকে পার্টিকুলার একটা টাইমের উল্লেখ থাকবে, সেই সময় থেকে বোঝাবে সিন্স। এর উদাহরণগুলো দেখে নিই। দে হ্যাভ বিন লিভিং হেয়ার সিন্স 1980, 1980 সাল থেকে তারা এখানে থাকছে, মানে 1980 সালে একটা নিশ্চয়ই অরিজিন অফ টাইম, এই সময় এই পার্টিকুলার সময় থেকে থাকছে, সেখানে কিন্তু সিন্স ইউজ করা হলো। খেয়াল রাখবে এখানেও কিন্তু সময়ে বোঝাচ্ছে, এখানেও কিন্তু ফর ইউজ হচ্ছে, আর এইখানে যে সময়টা বোঝাচ্ছে সেটা কিন্তু সিন্স ইউজ হচ্ছে। এখানের ফরটা কিন্তু কোনো অরিজিন অফ টাইমকে বোঝাচ্ছে না, এটা যে ডিউরেশন অফ টাইমকে বোঝাচ্ছে, আর এখানের সময়টা এটা কিন্তু অরিজিন অফ টাইমকে বোঝাচ্ছে, এখানে সিন্স ইউজ করা হয়। কিংবা ধরো আরেকটা এক্সাম্পল নেওয়া যাক, আই অ্যাম ওয়েটিং সিন্স মর্নিং, সকাল একটা নির্দিষ্ট অরিজিন অফ টাইম বা পয়েন্ট অফ টাইম, সেই সময় থেকে আমি অপেক্ষা করছি, এখানে কিন্তু আমি সিন্স ইউজ করব। এবার দেখবো বিটুইন এবং অ্যামং। বিটুইন এবং অ্যামং এর দুটোর মানেটা কিন্তু খুবই ক্লোজ, কোনো জিনিসের মধ্যে বোঝায়, তবে স্লাইট একটা পার্থক্য আছে, যে পার্থক্যের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা প্রিপোজিশনটাকে ইউজ করি। বিটুইন মেনলি বোঝায় হচ্ছে যখন কোনো দুটো জিনিসের মাঝে বোঝাবে, দুটো জিনিসের মাঝে। এক্সাম্পলস দেখা যাক। ধরো বলা হলো হি স্যাট বিটুইন হিজ টু ফ্রেন্ডস, তাহলে সে তার দুই বন্ধুর মাঝখানে বসলো, এটা কিন্তু বিটুইন দিয়ে প্রকাশ করা হবে। কিংবা ধরো বলা হলো দ্য সিক্রেট ইজ বিটুইন ইউ অ্যান্ড মি, এই সিক্রেটটা তোমার এবং আমার মাঝখানে রয়েছে, এটা কিন্তু বিটুইন দিয়ে প্রকাশ করা হবে। তাহলে বিটুইন কখন ইউজ করা হয়, যখন দুটো জিনিসের মাঝে থাকা বোঝাবে। অ্যামং কখন ইউজ করা হয়, অ্যামংও অনেকটা ওরকমই, যে কোনো জিনিসের মাঝে, তবে খেয়াল রাখবে দুটোর বেশি জিনিসের মাঝে, মানে এখানে দুইয়ের বেশি জিনিসের মাঝখানে থাকা বোঝাবে। এক্সাম্পলস দেখা যাক। সি ডিস্ট্রিবিউটেড the toffee among the children, তাহলে সে টফিগুলোকে ডিস্ট্রিবিউট করলো অ্যামং দ্য চিলড্রেন, চিলড্রেনগুলো নিশ্চয়ই অনেক কটা বাচ্চা আছে, অবভিয়াসলি দুইয়ের বেশি, অনেক কটা বাচ্চা মানে অবভিয়াসলি অনেক কজনই আছে, তাহলে সেই ক্ষেত্রে অ্যামং ইউজ করা হবে। আর বেসিক্যালি এখানে দুটো জিনিসের মাঝে, সেটাও কিন্তু এই সেন্টেন্সটার মাধ্যমে বোঝানো হচ্ছে না, অনেক কটা ছেলের মধ্যে বা অনেক কটা বাচ্চার মধ্যে ডিস্ট্রিবিউট করা হলো, এটা কিন্তু অ্যামং ইউজ করা হবে এখানে। আর একটা এক্সাম্পল দেখা যাক। দ্য মানি ওয়াজ shared among the team members, তাহলে টিম মেম্বার্সদের মধ্যে টাকাটা শেয়ার করা হয়েছে, এটাও কিন্তু অ্যামং এর কেস। এমন তো কেস বোঝাচ্ছে না যে দুজনের মধ্যে শেয়ার করা হয়েছে, টিম মেম্বারের মধ্যে শেয়ার করা হচ্ছে, অনেক কজনই আছে সেখানে, এই কেসেসগুলো কিন্তু অ্যামং এর কেস। বিটুইন কখন ইউজ হচ্ছে, যখন তোমাকে বোঝানো হবে যে দুটো জিনিসের মাঝে আছে, তখন পার্টিকুলারলি বিটুইন হবে। আর যদি কোনো সময় বলে দেয় যে অনেক জনের মধ্যে আছে, তখন কিন্তু সেই কেসটা অ্যামং এর কেস।
এই ছিল আজকের প্রেপোজিশনের লেকচার 2। আশা করি তোমরা আজকের দিনে যে কটা প্রেপোজিশন নিয়ে আলোচনা করলাম সেগুলো তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীকালেও এই প্রেপোজিশন নিয়ে আরও কিছু ভিডিওস আসবে। আশা করি তোমাদের পুরো প্রেপোজিশন এই ভিডিওগুলোর মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ডুইং দ্য ক্লাস।